দেখো আজকে এই যে সংযোজন বিক্রিয়া থেকে শুরু আজকে। পাঠ 2.10.1 হাজারী নাকসারের বইয়ে দেখো আছে পেজ 203। হ্যাঁ, এখানে প্রথমেই এখানকার এই লাইনটা দেখতো, এই যে এটা। হ্যাঁ, কার্বন কার্বন দ্বিবন্ধন ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে। এবং নিচেরটাও দেখবা, কার্বি কার্বনিল কার্বনিল মূলকের দ্বিবন্ধন পোলার হয় এই লাইনটাতে। এই দেখো নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। এই লাইনগুলো ইম্পর্টেন্ট। তো সংযোজন বিক্রিয়া যে আছে, সংযোজন বিক্রিয়া তো আমরা অলরেডি দেখছি। কিসে? বেনজিনে। বেনজিনে আমরা দেখছি অলরেডি। তো এখন এখানে আছে নরমালি তোমার অ্যালকেন, অ্যালকিন, মূলত অ্যালকিন আর অ্যালকাইন গুলা আছে এখন। অ্যালকিন আর অ্যালকাইন এখনো কিন্তু এই দুই টপিকে আমরা যাই নাই। এই দুই টপিকে এখনো আমরা আছি বেসিকে। এখনো আমরা বেসিকেই আছি। বেসিক গুলা শিখলে যখন তুমি ইন্ডিভিজুয়াল টপিক গুলাতে যাইবা, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, তখন আর অত পড়ানো হইব না। মানে তখন তুমিও পড়বা না, কেউই তখন আর পড়বো না তেমন। কারণ তখন খালি বিক্রিয়া রিডিং পড়বা, বিক্রিয়া পাইবা, যেটি যেটি মানে ইম্পর্টেন্ট বিক্রিয়া ওগুলা ওগুলা শুধু আমরা পড়ুন তখন। এটা হলো অনেকটা এমন ম্যাথের মতো। ধরো তুমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু কত? 2x+y। তো এমন তুমি কয়টা এক্সাম্পল আর দেখবা, তাই না? প্রথমে তো বেসিকটা শিখার বিষয়। বেসিক শিখতে পারলে এমন ইকুয়েশন সবই করতে পারবা। ওরকমই এই জৈব রসায়ন চ্যাপ্টারে দেখবা সবই বিক্রিয়া, শুধু বিক্রিয়াই। প্রত্যেক পেজেই দেখবা 5টা 6টা করে বিক্রিয়া। এই চ্যাপ্টার পুরাটাই বিক্রিয়া। তো এখন কয়টা বিক্রিয়া তুমি ইন্ডিভিজুয়ালি দেখবা, তাই না? মেনলি তোমার বিক্রিয়ার গঠন কিভাবে হয়, যেমন এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x হয়, এটা যেমন ম্যাথে শিখছো। এখন যাই দেও 4x 5x যাই দেও, তোমরা তো পারোই। ওরকম এইখানেও এই জৈব রসায়নেও এটার মতোই চিন্তা করবা। পরে এখন এই যে বেসিক দেখতাছি আমরা হালকা পাতলা, আগেও দেখছি বেঞ্জিনেও কিন্তু দেখছি আমরা। বেঞ্জিনের গুলো আরো কঠিন আছিল বিক্রিয়াগুলা। আর এখন যেগুলা দেখুম এগুলা দেখার পরে, পরে যখন ওগুলাতে যাইবা, ওগুলা তুমি টানে পইড়া যাইতে পারবা। তখন আর সমস্যা হইব না। কোনটার সাথে কোনটা অ্যাড হইতাছে, কি হইতাছে না হইতাছে দেখলেই বুঝবা তুমি। যেমন ধরো এমন আছে, এটা প্লাস এটা মাইনাস, আরেকটা যোগ হইল। ধরো এমন এটা প্লাস এটা মাইনাস। তো এটা বিক্রিয়া যখন হইব, ধরো এটা একটা যৌগ, এটা একটা যৌগ, তখন কি এটার সাথে এটা যাইব, আর এটার সাথে কি এটা যাইব। এটা কি একটা নর্মাল বিক্রিয়ার মতো। তো এই এমনই কিন্তু বিক্রিয়াগুলাও কিন্তু ম্যাথের মতোই অনেকটা মিলে। অত মানে সবজি মুখস্থ করতে হবে এমন না। আর সংযোজন বিক্রিয়াটা কি? এটা এখন তো আমরা সংযোজনে আছি। সংযোজনে কি হয়? ধরো a প্লাস বি করলে সি,
C+D হইতে পারে, বা শুধু সি ধরো, শুধু সি। সংযোজন বিক্রিয়ার দেখতে কেমন হয়? এমন দেখতে হয়। হুম, মানে এ আর বি যোগ হইলে নতুন একটা জিনিস তৈরি হইব, সি তৈরি হইব। নতুন একটা জিনিস সি তৈরি হইব। এ আর বি যোগ করলে নতুন একটা জিনিস সি তৈরি হইব। তো এখানে যেগুলো আছে, বইয়ের যেখান থেকে আমরা শুরু করতেছি, এখান থেকে শুরু করতেছি, প্রথম বিক্রিয়াটাই দেখি আমরা। এক্সাম্পল দেখতে থাকলেই হয়ে যাবে। বেঞ্জিনের তো সহজ, বেঞ্জিন তো অলরেডি দেখছি আমরা। এটা কি দেখো, দেখো এটার সাথে ধরো এই যে বইয়েরই এটাই, বইয়ের এখানকার। দেখো ইথিন, ইথিনের সাথে তুমি হাইড্রোজেন বিক্রিয়া করতেছো 180°C এবং নিকেল প্রভাবক আছে। তো এটা আমরা বইয়ের একবার প্রথমে কি দেখছি, দুইটা লাইন মার্ক করতে বললাম না? এই যে দেখো, কার্বন কার্বন দ্বি বন্ধনে, এই যে দেখো কার্বন কার্বন দ্বি বন্ধনে ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে, ইলেকট্রোফিলিক। তার মানে কি, কার্বন কার্বন দ্বি বন্ধনে সংযোজন বিক্রিয়া ঘটতে পারে। এই যে কার্বন কার্বন দ্বি বন্ধন আছে, দ্বিবন্ধন থাকলেই এবং ত্রিবন্ধন থাকলেই সংযোজন বিক্রিয়া করতে পারবে। এখানকার কনসেপ্টটা হইলো এমন। সংযোজন বিক্রিয়া তো তোমরা স্কুলেও পড়ছো, কিন্তু তখন পড়ছো অজৈব রসায়ন, আর এখন পড়তেছো কি জৈব রসায়ন। তো এটার কাহিনী হলো কি, ডাবল বন্ড ও ট্রিপল বন্ড থাকলে হবে সংযোজন বিক্রিয়া। তোমার ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে হবে। মূলত কি হইব, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ভাঙ্গা যাইব। মূলত মূলত ওরা মূলত ওরা ভেঙ্গে যাবে, ভেঙ্গে যাবে। ভেঙ্গে গেলে কি হইব, সিঙ্গেল বন্ড হইব। ভেঙ্গে গেলে সিঙ্গেল বন্ড হবে। তো এক্সাম্পল দেখলেই বুঝবা। যেমন এখানে কি আছে, তোমার ডাবল বন্ড আছে, ইথিন, এস ডাবল বন্ডটা ভাঙ্গা যাইব। ডাবল বন্ডটা ভাঙ্গা গেলেই দেখো, এটা এই পাশে চলে যাব, আর এটা কি এই পাশে চলে যাব। আর এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন আমরা মূলক আকারে লিখি, এভাবে লিখি এইচ এইচ। তো আমরা প্রথমে দেখি এটা স্ট্রাকচারটা কেমন হইব। যেহেতু ডাবল বন্ড খুইলা গেল, হলুদ কালি দিয়ে দেখাই। এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, ডাবল বন্ড খুইলা গেল। এখন এই যে দুইটা দুইটা এইচ যে আছে, এটা একটা এখানে এসে বসবে, আরেকটা কই এখানে এসে বসবে। দুইটা এইচ দুই হাতে গিয়া বসবে। তাহলে বসায় দাও এইচ দুইটা এখানে আর এখানে। হ্যাঁ, তো ইথিন থেকে এটা কি তৈরি হলো দেখো তো ভালোভাবে। এটা কিন্তু ইথেন, ভালোভাবে দেখো, এটা ভালোভাবে দেখো, CH3 সিঙ্গেল বন্ড CH3। বা বা দিয়ে কিন্তু তুমি এটাও লিখতে পারো, এই যে এই জিনিসটাই কিন্তু এটা। দেখো এই বেগুনি কালি দিয়ে যেটা মার্ক করলাম, এটাই কিন্তু ওই যে এটা। আর এটা কিন্তু ভালোভাবে দেখলেই বোঝা যাইতেছে এটা কি।
তাহলে আঙ্গু ইথিন থেকে ইথেন হইল। ইথিন ইথিন থেকে ইথেনের একটা বিক্রিয়া দেখলাম আমরা। এমন বিক্রিয়া দেখছো তোমরা স্কুলে থাকতে? হ্যাঁ, ওগুলাই ছিল মেইনলি। এখন আর এগুলাই অত আসবে না, এখন আসতে পারে কিন্তু অত না। বেঞ্জিন গুলাই বেশি ইম্পর্টেন্ট। তো এর পরেই দেখো বেঞ্জিনেরটাও দিছে এক্সাম্পল পাশেই, বইয়ে দেখাই তোমার। বেঞ্জিনেরটা আমরা করছি আগে, তারপরেও দেখো এই যে দেখো বেঞ্জিন, বেঞ্জিনের সাথে এই যে H2, বেঞ্জিনের সাথে কি আছে দেখো, দেখছো H2 কয়টা আছে? 3টা H2 আছে। দেখাই দাও। 3H2, এই 3টে H2 মানে কি? 3টে H2 মানে হলো 6টা হাইড্রোজেন। 6টা হাইড্রোজেন, এই 6টা হাইড্রোজেনই কি এখানে প্রত্যেকটা কার্বনের সাথে আইসা আইসা কি বসবে। কেন বসতে পারবে? কারণ তোমার ডাবল বন্ড গুলা ভেঙে যাবে। ডাবল বন্ড গুলা কি হবে? ভেঙে যাবে। এই যে দেখো এখানকার এই ডাবল বন্ডটা, এটা খুইলা গেলে এখানে একটা হাত, এখানে একটা হাত, তারপরে এটা খুইলা গেলে এখানে একটা হাত, এখানে একটা হাত, তারপরে এটা খুলে গেলে এখানে একটা হাত, এখানে একটা হাত। তো 6টা হাত খালি, ওই 6টা হাতে 6টা হাইড্রোজেন বসবে। 6টা হাতে কি 6টা হাইড্রোজেন বসবে। ইজি বিক্রিয়া একবারে। 6টা হাতে 6টা হাইড্রোজেন বসবে, এটাও সেম ওই 200°C আর কি নিকেল প্রবাহ। 6টা কার্বন লিখবা, তারপর সব বাকি হাতে কি হবে? হাইড্রোজেন। বাকি সবগুলা হাতে কি হাইড্রোজেন। আর তোমার ডাবল বন্ড গুলা কি হইলো? ডাবল বন্ড গুলা কিন্তু ভেঙে গেল। আর এটা কি আসলো? সাইক্লোহেক্সেন। এটা কি আসলো? দেখো সাইক্লোহেক্সেন। এই যে নামটা সাইক্লোহেক্সেন। এরপরে দেখো নিচে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আছে। তো ইলেকট্রোফিলিক কি এটা তো আমরা দেখছি আগে। তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার ঘটনাটা কি? তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন মানে কি? ইলেকট্রোফাইল যৌগ হবে। ইলেকট্রোফাইল যৌগ হবে, যৌগ হবে। আর ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন যারা আকর্ষণ করে, ইলেকট্রন আকর্ষী।
মানে সোজা কথায় ওরা কি হইব, ধনাত্মক কিছু। হ্যাঁ, ধনাত্মক কিছু হইব, যেমন এইচ প্লাস ধরো, উই আইসা যোগ হইব। তো এটার ওই লাইনটাও মার্ক করে রাখো। এই যে দেখো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া প্রধানত অ্যালকিন ও অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যে দেখছো লাইনটা, এটা মার্ক করে রাখো। তো এগুলা আমাদের কয়েকটা এক্সাম্পল দিছে বইয়ে, এগুলো আমরা দেখি। যেমন তোমার Cl2, ব্রোমিন 2, এগুলা লেখছে না। HCl, HCl এরটা তো বোঝা যায় যে H প্লাস হইব আর ক্লোরিন মাইনাস হইব। তো বাকি দুইটা কি, এখানে তো ক্লোরিন মাইনাসই হয়। ক্লোরিন মাইনাস যদি একটা হয়, আরেকটা কি, আরেকটা ক্লোরিন প্লাস হইতে হইব। ব্রোমিনেরটা হচ্ছে, ওইটাই তোমার দ্রবণে বিক্রিয়া করার জন্য ওরা এরকম দুই টুকরা হয়। তুমি যেটা চিন্তা করতেছো ওইটাই। একদিকে তো ওই টানতেই থাকে এক সাইডে ইলেকট্রন, আবার আরেক সাইডে কি থাকে, অন্য কোনো যৌগ থাকে যার সাথে বিক্রিয়া করে, জৈব যৌগ থাকে অন্য কোনো, তাদের সাথে কি করে ওরা বিক্রিয়া করে। এই যে ওরা কি, ওরা তো ইলেকট্রোফাইল, ওরা ইলেকট্রোফাইল না, ইলেকট্রন আকর্ষী। তা আমরা কি বললাম যে অ্যালকিন আর অ্যালকাইন, মেন বইয়ের লাইনটা দেখলাম না, অ্যালকিন ও অ্যালকাইন কি করে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটায়। তাহলে এই তিন বান্দা কি সুযোগ পাইলেই অ্যালকিন বা অ্যালকাইনের সাথে কি বিক্রিয়া করবে। যেমন ধরো CH3 CH ডাবল বন্ড CH2, প্রোপিন, প্রোপিন নিলা ধরো, প্রোপিন নিলা, তো এখান থেকে একটা নাও, ধরো তুমি ক্লোরিন নিতেছো, ক্লোরিন 2 নিতেছো, তো ক্লোরিন 2 নিলা, এই যে ক্লোরিন 2 অরে নিলা, অরে নিলে কি বিক্রিয়া কিন্তু হবে, অরে নিলে কি হবে, বিক্রিয়া কিন্তু হবে। এই যে এখানকার যে ডাবল বন্ডটা আছে প্রোপিনের, এই ডাবল বন্ডটা কি খুইলা যাইব, তো খুইলা গেলে এক হাতে একটা ক্লোরিন এভাবে বসবে, এক হাতে কি একটা ক্লোরিন। এখানে একটা হাত আর এখানে একটা হাত, তো এই হাতে একটা ক্লোরিন, এই হাতে একটা ক্লোরিন, দেখছো। তাহলে এটার নাম কি হইব, 1,2-ক্লোরোপ্রোপেন না, ডাইক্লোরোপ্রোপেন। দুইটা ক্লোরিন আছে তো, ডাইক্লোরো। দেখছো, তো এটার তো আমরা ডাইরেক্ট বিক্রিয়া দেখলাম, এটার মেকানিজম কিভাবে হইব, মেকানিজম কিন্তু ওরকমই। এটা দুই টুকরা হইব,
ক্লোরিন প্লাস, ক্লোরিন মাইনাস। তো এক টুকরা এখানে, আর এক টুকরা কি এখানে। মেকানিজম এখানে অত দরকার নাই। পরীক্ষায় ডাইরেক্ট বিক্রিয়া চায়, মেকানিজম চায় মাঝে মধ্যে চায়। এগুলা তো চাইবো না, এগুলা তো একেবারে বিক্রিয়া, এটি জীবনেও আসবো না। ওই ওটি আছে যেমন ফ্রিডেল ক্রাফট দেখাইলাম না ওদিনকা, হ্যাঁ ওগুলা আছে, নামিও বিক্রিয়া আসে। এই বংশং এটি আসে না, এগুলা তো খুদাই টাইম ওয়েস্ট করতেছে। এটি তুমি রিডিং পড়লেই বুঝবা, এখান থেকে রিডিং পড়ো তাহলেই বুঝবা। আমরা মেন জায়গাতে যাই। আওয়াজ কম আসে? হ্যাঁ, আওয়াজ এখন কেমন আসে? হ্যাঁ, মাইকটা নিচে পড়ে গেছে। হেডফোনের মাইক না, ইয়ারফোনের, ইয়ারফোন, হেডফোন তো বড়। দেখো এখানের যে টপিক গুলো আছে, এটি রিডিং পড়লেই বুঝবা। আমরা প্রতিসম অপ্রতিসম টপিক থেকে শুরু করি। এই যে টপিকটা, এটা কি মার্ক করতেছি দেখছো? পাইছো এটা? এখান থেকে শুরু করি। প্রথমে প্রতিসমটা দেখি আমরা, এটি বেসিক, এগুলা মানে সামনের পড়ার জন্য এগুলা এখন লাগবে। প্রতিসম অ্যালকিন, প্রতিসম অ্যালকিন কোনগুলা? ধরো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তো এই যে দেখো ডান পাশে ধরো তোমার দুইটা হাইড্রোজেন আছে, এবং বাম পাশেও যদি দুইটা হাইড্রোজেন থাকে, তাহলে ওইটা হইব কি প্রতিসম অ্যালকিন। মানে সংখ্যক, সংখ্যক মেন বইয়ে ওইটাই লেখছে, সংখ্যক হাইড্রোজেন, সংখ্যক হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেনটা দিয়ে আমরা সংজ্ঞাটা দিছি, অন্য জিনিসও তো থাকতে পারে, কিন্তু অন্য কি থাকে এটা তো ফিক্স না। অন্য তো যে কোনো বান্দাই থাকতে পারে, তাই না? কিন্তু হাইড্রোজেন তো সবসময় থাকে নীরব দর্শক। সেম হাইড্রোজেন সংখ্যা, সেম সংখ্যক হাইড্রোজেন, সেম সংখ্যক, ওই সমসংখ্যক মানেই তো এটা। আরো দেখো এক্সাম্পল, একটু আগে যেটা দেখলাম আমরা ওইটাও তো, যেমন CH3, CH3, ওইটা অবশ্যই ইথেন, ইথিন না তো এটা। হুম, তাহলে ইটা কি হইব? অপ্রতিসমটা কি হইব? যেটা সমান থাকবো না, অপ্রতিসম, অপ্রতিসমটা কি হইব? অপ্রতিসমটা হইব তোমার এটার মতোই, কিন্তু হাইড্রোজেন সংখ্যা সেম হইব না। ধরো এখানে যদি 2 হয়, তাহলে এখানে আরেকটা এইচ থাকলে এখানে তাহলে CH3 থাকতে হবে। মানে তোমার ডাবল বন্ডের দুই সাইডে, যে ডাবল বন্ড, এখানে দেখো কয়টা হাইড্রোজেন, দুইটা,
আর এখানে কত? ডান বাম পাশে কয়টা? বাম পাশে কি একটা? ওইটা তো আলাদা। আমরা খালি ডাবল বনটা চিন্তা করতেছি, ডাবল ডাবল। আর অত এগুলা দেখলেই বোঝা যায় মেনলি তোমার মেনলি মেনলি তোমার হাইড্রোজেন সংখ্যা ছাড়াও তুমি এমনি দেখলেই বুঝবা যে কোনটা প্রতিসম, কোনটা অপ্রতিসম। যেমন তুমি তুমি মাছ বরাবর যদি চিন্তা করো, এখানে এখানে একটা মূলক, আর এখানে কি ভিন্ন জিনিস? ভিন্ন। একটা কি আর একটার ভিন্ন, তাহলে কি এটাও অপ্রতিসম? আর উপরেরটাতে দেখো, এখানে যদি তুমি একটা দাগ দাও, তাহলে দেখো এটা আর এটা, এই দুইটা কি সেম জিনিস? তাই কি প্রতিসম? সেম, তাই কি প্রতিসম? হম, সংজ্ঞাতে এই সংখ্যা দিয়ে বুঝিয়েছে। কিন্তু এটা যে শুধু এই অ্যালকিনেই হইব এমন না, এই কারণে অ্যালকিনটা আমি কাইটা দিলাম, এটা অন্য জায়গাতে হইব। যেমন এটা, আরো দেখো, Cl2 মাত্র দেখলাম না, Cl2 তো এভাবে লেখে, এটা কি হইব? প্রতিসম না অপ্রতিসম? এটা এটা কিন্তু প্রতিসম। তারপর Br2, এটা কি হইব? এটাও কি প্রতিসম? তাহলে তোমার যদি HBr নাও, তাহলে এটা কি? HBr নিলে কি? এটা কিন্তু অপ্রতিসম। অপ্রতিসম। এখানে কিন্তু হাইড্রোজেন না, হাইড্রোজেন নাই, হাইড্রোজেন দিয়ে এখানে সংখ্যা তো দেওয়া যাবে না। এখানে হাইড্রোজেন আছে একটা তো। এগুলা তো অ্যালকিনই না, জৈব যৌগই তো না এগুলা, এগুলা অজৈব যৌগ। এখানে মনে রাখবা কেমনে? ওই যে মাঝে যদি তুমি একটা দাগ দাও, এই যে মাঝে একটা দাগ দিলা, ডান পাশে আর বাম পাশে সেম জিনিস। এখানে মাঝে দাগ দাও, ডান পাশে আর বাম পাশে সেম জিনিস। এখানে মাঝে টান দাও, ডান পাশে আর বাম পাশে কি ভিন্ন জিনিস? না, জৈব যৌগ হইতে পারে। আমরা তো অপ্রতিসম আর প্রতিসম দেখতেছি জাস্ট। মানে এই কথাগুলা আসে, এই কথাগুলো আসে দেখে এই কথাগুলা দেখতেছি, এই কথাগুলা কি মেন বই রিডিং পড়তে গেলে তো বুঝবা না তখন আবার। HCl মানে কি? এটা কি? এটাও প্রতিসম। বিকারক, এগুলা কি বিকারক? অপ্রতিসম বিকারক, এভাবে লেখা দেখবা তুমি, মেন বইয়ে লেখা দেখবে এইভাবে, অপ্রতিসম বিকারক। আর আর এগুলা যেটি, এই যে এটি ডাবল বন্ডালা যেগুলা, এগুলাতে লেখা থাকবে কি? অপ্রতিসম অ্যালকিন। বা এটার এই যৌগের যে নাম, ওই নাম লেখা থাকবে হয়তো। এই বিকারক মানে কি? যারা বিক্রিয়া করে, মানে কি বিক্রিয়ক। বিকারক মানে কি? বিক্রিয়ক। বিক্রিয়ক, যারা বিক্রিয়া করে। একবারে সোজা কথা হইলো কি, বিকারে নিয়ে তো রসায়নের কাজগুলা করে, বিকারে নিয়ে করে না তো। বিকারে যা যা ডালবা তাই কি, তারাই বিক্রিয়া করবে এবং তারাই কি বিকারক। এরপরে দেখো, এখন ধীরে ধীরে একটু ইম্পর্টেন্ট জিনিসে আমরা যাচ্ছি। তো প্রতিসম সংযোজনটা আগে দেখো। প্রতিসম সংযোজন, প্রতিসমর বেলায়, প্রতিসমর বেলায়
যেমন CH2 ডাবল বন্ড CH2, এটা কি একটা প্রতিসম অ্যালকিন? এটার সাথে ধরো HCl তুমি যোগ করতেছো, তাহলে তখন কি হইব তোমার? তখন একটা উৎপাদ তৈরি হবে। তখন কয়টা উৎপাদ তৈরি হবে? একটা উৎপাদ তৈরি হবে। তো একটা এইচ ধরো তোমার এখানে আসলো, আর ক্লোরিন যেটা আছে ওইটা ধরো এখানে আসলো। তুমি যদি উল্টাও দাও সমস্যা নেই, উল্টাও যদি দাও একই জিনিস আসবে। তুমি যদি ক্লোরিন এখানে বসাও আর এইচ এখানে বসাও, তাহলেও এই জিনিসটাই আসবে, এই জিনিসটাই আসবে। উল্টা বসাইলেও একই জিনিস আসবে। তো এই কারণে কি একটা উৎপাদ, এই কারণে কয়টা উৎপাদ? একটা উৎপাদ। কখন? প্রতিসমের বেলা, প্রতিসমর বেলা। এই যে দেখো এটা কিন্তু প্রতিসম, এটা কিন্তু কি প্রতিসম। কিন্তু যখন অপ্রতিসম নিবা তুমি, অপ্রতিসম নিবা, অপ্রতিসম নিলেই কিন্তু তোমার তখন দুইটা উৎপাদ আইছে। অপ্রতিসম নিলেই কিন্তু দুইটা উৎপাদ আইছে। দেখো এটা যদি নাও, প্রোপিন নিলা, ঠিক আছে, প্রোপিন নিলা, HBr নিলা, তাহলে ধরো, ধরো তুমি এটা চিন্তা করলে এখানে আইসা বসে H, তাহলে Br গিয়া বসবো কই? এখানে। তাহলে নীল কালিরটা আমরা লিখি, নীল কালিরটা আমরা লিখি, নীল কালিরটা কি হতে? H2 এ যাবে, কারণ H টা তুমি আগের কার্বনে দিতেছো, আর পরের কার্বনে কি দিতেছো? Br, তো Br এখানে দাও, ঠিক আছে। এই যে এটা একটা যোগ হইল। এরপরে তুমি চিন্তা করলো যে না, আমি H এবার এখানে দিব, ভিন্ন জায়গায়। হলুদ কালিরটা দেখো ভিন্ন জায়গায়, ভিন্ন কার্বনে। এবং বিয়ারটা তুমি এ সাইডে দিবে, বাম সাইডেরটা। এটাও তো চিন্তা করা যায়, এটাও একটা কেস হইতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা কেস হইবে। এবার কিন্তু তুমি উল্টা চিন্তা করতেছ, হলুদটা কি উল্টা, উল্টা চিন্তা করতেছ, দুইটা কেস কিন্তু হইতে পারে। তো তখন কিন্তু হলুদটা চিন্তা করো, তখন কিন্তু বিক্রিয়া করলে যৌগ একটু ভিন্ন আসবে, যৌগ কি একটু ভিন্ন আসবে কিন্তু। বিয়ার মাঝে এসে পড়বো, আর CH3 কি লাস্ট। দেখছো কাহিনী? হলুদ কালিরটা, হলুদ কালিরটা নীল কালিরটা কিন্তু ভিন্ন। ভালোভাবে দেখো, বিয়ার এক জায়গাতে মাঝে, আরেক জায়গাতে কি শেষে। এই যে দেখো, বিয়ার এখানে শেষে, এখানে কি মাঝে। বিয়ার এখানে, আরেকটাই বিয়ার এখানে। তো এক একটার নাম এক এক রকম কিন্তু হয়ে গেল তাহলে। যখনই তুমি নাম, বিয়ারের জায়গা চেঞ্জ হইলো, তখন নামও কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এটাকে কি হইব তাহলে? এটার নাম যদি এখান থেকে নাম্বারিং করো 1 2 3, টু ব্রোমো হইব, টু ব্রোমো প্রোপেন। আর উপরেরটার নাম কি হইব তাহলে? এটা 1 2 3, তাহলে 1 ব্রোমো, ব্রোমো 1 ব্রোমো প্রোপেন। দেখছো, নাম চেঞ্জ মানে ভিন্ন যৌগ। এই দুইটা কিন্তু কি ভিন্ন যৌগ।
দুটি কি ভিন্ন যৌগ, দুটি ভিন্ন যৌগ তৈরি হইল। তার মানে কি আগেরটাতে আসলে একটি উৎপাদ, এখানে কয়টি উৎপাদ? এখানে দুটি উৎপাদ, দুটি উৎপাদ। এগুলা কিন্তু এমসিকিউতে আসবে। প্রতিসমর বেলা কি একটি উৎপাদ, অপ্রতিসমর বেলা কি দুটি উৎপাদ, দুটি। বুঝছো কাহিনী? এরপরে এটা কপি করতেছে। এবার দেখো, এবার আসবে মার্ক নিকোবের নিয়ম। এবার আসবে কি মার্ক নিকোবের নিয়ম। মার্ক নিকোব নিয়ম, রাশিয়ান নাম তো উচ্চারণ করাটা কঠিন। মার্ক নিকোব। ক্যালাশনিকভ না। কঠিন নাম, রাশিয়ান নাম, কঠিন নাম। তো মার্কনিকোভের নিয়ম হইলো যে এখানে তো দুইটা বান্দা তৈরি হইলো, দুইটা উৎপাদ তৈরি হইলো। তো কোন বান্দা বেশি তৈরি হইব, কোন বান্দা কম তৈরি হইব, এটাই উনি বলছে। এখানে তোমার এই যে যেটা ওয়ান ব্রোমোপ্রোপেন যেটা, এটা উনি বলছে 10% মতো তৈরি, আর 90% তৈরি হইব তোমার ওইটা 2 ব্রোমোপ্রোপেন। তো এটা তো হঠাৎ দেখা মনে হইব যে এটা কি নিয়ম। তো নিয়মটা হইলো এটা, যে যার হাইড্রোজেন বেশি আছে ওই হাইড্রোজেন নিতাছে, যার হাইড্রোজেন বেশি আছে ওই হাইড্রোজেন নিতাছে। তো হুম, এটা দেখো, রিডিং পড়লে আগে রিডিংটা কইরা নাও। এই যে, হ্যাঁ, এই যে দেখো কি লেখছে দেখো, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের এইচ বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন থাকে সে কার্বন পরমাণুতে যুক্ত হয়। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায় যে এইখানে দেখো, এই যে এই জিনিসটা, এখানে দেখো, এই যে এই যৌগটা, এই যৌগটাতে ডাবল বন্ডটা দেখো, এই যে ডাবল মাঝে, তো ডাবল বন্ড মাঝে, আর দুই পাশে দুইটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে আর একটা কার্বন, ডাবল বন্ডের দুই পাশে দুইটা কার্বন। তো এই কার্বনের সাথে এই যে দেখো, ডান পাশের কার্বনে আছে কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। আর বাম পাশের কার্বনে আছে একটা হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন কয়টা? একটা। আর এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা, দুইটা হাইড্রোজেন। তো মার্কনিকোভের নিয়ম হইল যে যেখানে বেশি হাইড্রোজেন, ওনার নিয়ম হইল যেখানে বেশি হাইড্রোজেন, বেশি হাইড্রোজেন সেখানেই বিকারকের, বিকারক যেটা নিলা তুমি, বিকারকের ধনাত্মক প্রান্ত যাইবে, ধনাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত যাবে। তো দেখো ধনাত্মক প্রান্ত কোনটা? এই ধনাত্মক প্রান্ত কিন্তু এইখানকার এই এইচটা, এইচটা কিন্তু ধনাত্মক প্রান্ত। তো এটা আঙ্গ কি আসলে বিকারক, এটা আসলে কি বিকারক আঙ্গ, এইচবিআরটা কি বিকারক, আর এইচবিআর এর ধনাত্মক প্রান্ত কোনটা? এইচ।
HBr এর ধনাত্মক প্রান্ত হইল আঙ্গ, এই যে HBr এর ধনাত্মক প্রান্ত হইল আঙ্গ H। Hটা কই যাবে? Hটা ম্যাক্সিমাম টাইমে 90% টাইমে যাইব কই? Hটা যাইব তোমার এখানে, যেখানে অলরেডি অনেক H আছে সেখানেই যাইব, মানে ওই ওর বন্ধু বান্ধব কাছেই যাইব, সাঙ্গ পাঙ্গ যারা আছে তাদের কাছেই কি যাইব। এই যে Hটা এখানে আসবে কি 90% টাইমে। এখানে কিন্তু তোমার দুইটা হাইড্রোজেন আছিল, আরেকটাতে কি আছিল? একটা হাইড্রোজেন আছিল। তো একটা হাইড্রোজেনেও ওই যাইতে পারতো, আবার কি দুইটা হাইড্রোজেনের জায়গাতেও কি ওই যাইতে পারতো। কিন্তু মার্কনিকোভের নিয়ম কি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ওর যাওয়ার কথা বেশি। তো যেখানে দুইটা হাইড্রোজেন ওইটা তো বেশি, তো ওইখানে কি এইচটা এইচটা যাবে 90% টাইমেই কি ওইখানেই যাবে। আর 2 HBr মেন বই। হুম, আর ওইটা হলো 10%। এমন না যে যাইবো না, যাইবো 10% যাইব। আবার আরেকটা কেস কি, এই হাইড্রোজেনটা এখানে আসতে পারে, একটা হাইড্রোজেন যেখানে আছে ওইখানে আসতে পারে। এটা হইব কত পার্সেন্ট? 10% এটা। তো কম হাইড্রোজেনের জায়গাতে যায় না, বেশি হাইড্রোজেনের জায়গাতেই হাইড্রোজেন যায়, হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্ত। মানে হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন নিজেও তো ধনাত্মক। এটা যে আমরা ধনাত্মক বলতাছি, এটা কেন বলতাছি এমন না, এটা Br মাইনাস আর হাইড্রোজেন প্লাস, তো এই কারণে না এটা কি ধনাত্মক, ধনাত্মক ধনাত্মক প্রান্ত। এমন যে কোনোটাই থাকুক, ওই কি যেখানে অলরেডি হাইড্রোজেন বেশি আছে ডাবল বন্ডের, ডাবল বন্ডের দুই পাশে, ডাবল বন্ডের দুই পাশে যেখানে অলরেডি হাইড্রোজেন বেশি আছে, এই ধনাত্মক প্রান্তটা ওইখানেই যাইব। এটাই মার্ক নিকোবের নিয়ম। তাহলে বুঝছো কথাটা? যেমন মেন বই লেখছে তেলে মাথায় তেল দেওয়ার মতো। হ্যাঁ, মেন বইয়ে কিন্তু লেখছে ওনারা তেলে মাথায় তেল দেওয়ার মতো। এই যে দেখো লেখা, মানে যেখানে অলরেডি তেল আছে ওইখানেই আবার তেল দিচ্ছে, মানে যেখানে অলরেডি হাইড্রোজেন আছে সেখানেই আবার হাইড্রোজেন যাচ্ছে। এটাই মার্ক নিকোবের নিয়ম। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা শিখতে, এটা আসবেই। দেখলা না, নাম নামীয় জিনিস বললামই তো বিক্রি ইম্পর্টেন্ট, নামীয় জিনিস ইম্পর্টেন্ট। তো নাম ধইরা প্রশ্ন করতে পারবো, তো নাম ধইরা প্রশ্ন করব। আর এটার আরো মেন ঘটনা হইলো যে যেটা 10% ওইটা কি কম স্থায়ী, কম স্থায়ী। আর 90%-এরটা কি বেশি স্থায়ী। এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 90% হইতে চায়, কারণ কেউই তো আর অস্থায়ী থাকতে চায় না, সবাই স্থায়ী হইতে চায়।
তো তুমি হইলেও তো ওইটাই চিন্তা করতা যে স্টেবল হওয়ারই তো টার্গেট তোমার। তো ওরা তো মৌলগুলা তো যৌগগুলা তো ভাবেই চিন্তা করে, মানুষের মতোই তো চিন্তা করে। তো ওরা স্টেবল হওয়ার জন্যই ওইটাতেই ম্যাক্সিমাম যায়। এখানে মেন বই আবার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এগুলাও বলছে, ডিগ্রির কথাটা আসছে। হ্যাঁ, তো ডিগ্রির জিনিসগুলা বুঝো কি? ডিগ্রির জিনিসগুলা দেখে নাও, দেখলেই বুঝবা ডিগ্রি জিনিসগুলা কি। ডিগ্রি মানে কি? কার্বন, কার্বনের 4টা হাত। তো একটা আর থাকলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, এইচ থাকে বাকি হাতে। আর এক হাতে যদি আর থাকে তাহলে ওইটা কি, 1 ডিগ্রি। তারপরে নাম যেটা হওয়ার ওইটা হইব নামকরণ অনুযায়ী। একটা আর থাকলে কি 1 ডিগ্রি, দুইটা আর থাকলে কি 2 ডিগ্রি, আর তোমার 3টা আর থাকলে কি হইব তাহলে 3 ডিগ্রি। এগুলারই আবার কি বলে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি রে কি বলে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এগুলাও বলে। উচ্চ কাহিনী, তাহলে দেখো ভালোভাবে, 2টা আর থাকলে 2 ডিগ্রি বলছি। তো মেন বইয়ে যে নামটা দিছে ওইটার সাথে যায় কিনা, মেন বই দেখো কি দিছে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলছে না, কার্বোক্যাটায়ন কোনটা তাহলে, এই যে মাঝের এটা, এটা কার্বোক্যাটায়নের অংশটা। তো এটা কি মাঝের কার্বনটা। তাহলে দেখো, ডান পাশে একটা আর, বাম পাশে একটা আর, 2টা আর হইছে। 2টা আর দেখে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরেরটাতে ধনাত্মক চার্জটা কই আছে দেখো, কর্নারে, একবারে কর্নারে আছে। একেবারে ডানে আছে তোমার ধনাত্মক চার্জটা। তাহলে বামে, বামে এই পুরাটা কি একটা আর, বা এই পুরাটা কিন্তু একটা আর, ভালোভাবে দেখো, এই পুরাটা কিন্তু একটা আর, এটা কিন্তু একটা আর, এই পুরাটা একটা, একটা আর হিসাবে কাজ করতেছে। আর এই যে ধনাত্মক চার্জ দেওয়াটা কি কেন্দ্রীয় কার্বন, কেন্দ্রীয় যেটা, তাহলে এটা কি 1 ডিগ্রি কার্বোক্যাটন, একটা আর আছে দেখে 1 ডিগ্রি। কেন্দ্রীয় কার্বন কোনটা, এই যে মাঝেরটা, এই যে মাঝের বান্দা, মাঝের কার্বন যেটা, এই যেটা, এটাই কি কেন্দ্রীয়, কেন্দ্রে থাকে যে, এই কারণে। বুঝছো, সোজা জিনিস। বেসিক শিখতে থাকলে মেন বই পইরা বুঝবা অটোমেটিক। তুমি তো পড়ালেখাই করো না। তুমি তো লাস্ট পাস করছো অনেক আগে, পরীক্ষাও গ্যাপ দিয়া দিলা, দীর্ঘদিন গ্যাপ দিয়া দিছে। কয়জন পরীক্ষা দাও? ও, 7 জন পরীক্ষা তঙ্গ না, 7 জন।
তো উনারা রুটিন বানাইছে কি চিন্তা কইরা? তো জুন মাসে যে পরীক্ষা হবে এটা ওনারা জানে না? এটা তো আগের থেকেই বলছে যে জুনেই হইব। না না, এটা এত বড় কোচিং, উদ্ভাসের মতো কোচিং, এটা চিন্তা না করলে তো হইব না। আমি তো আমি তো মাথায় আছে আমার এটা। আমি তো অনেক আগেই দেখছি। রুমর যখন দিছে না, এক্সাক্ট ডেট দেওয়ার আগেই তো নিউজ একবার বইলা দেয় যে ওই মাসে হইতে পারে। সেখানেই তো জুনের কথা বলা ছিল। এই কারণেই তো সব চ্যাপ্টার শেষ করে দিছি আমি। শুধু এটাই রইছে, জৈব রসায়নই রইছে। আর জৈব রসায়ন এখন কিন্তু আমরা ভালো অবস্থানে আছি। বেসিক প্রায় শেষই। এরপরে যেগুলা আসবো ওগুলা খালি ইম্পর্টেন্ট লাইন বইলা দিলে তুমি খালি পড়বা। তখন আর মানে কিছু নাই বুঝানের। এই যে এখন যেমন বুঝানের টপিক আছে বিপরীত মার্ক নিকোবের নিয়ম, এটা কিন্তু আগেরটারই উল্টা। আগেরটার উল্টা। এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হলো খারাসের নিয়ম। খারাস, খারাসের নিয়ম। তো খারাস হইলো তোমার আমেরিকান রসায়নবিদ খারাস, উনি এই নিয়মটা বানাইছে। তো এটার নাম হইলো খারাসের নিয়ম। কিন্তু এটা মার্কনিকোভের নিয়মের এক্স্যাক্টলি অপোজিট দেখা এটার নাম কি, বিপরীত মার্কনিকোভের নিয়ম। কারণ উনি পরে বানাইছে তো, খারাস পরে বানাইছে দেখা নামটাও মনে হয়ে গেছে। পপুলারিটি পাওয়া গেছিল মার্কনিকোভেরটা। মার্ক মার্কনিকোভেরটা পপুলারিটি পাওয়া গেছে, আর উনারটা যেহেতু, খারাসেরটা যেহেতু উনার অপোজিট, তো এই কারণে নামটা ওইভাবে আইসা পড়ছে আসলে। কিন্তু খারাস বললেও তোমার বুঝা নিতে হইব যে এটা ওইটা। যেটাই বলুক, এটা আগেরটার মতোই উল্টা। উল্টা বলতে কি, এখান উল্টা বলতে এটাই আমার কাছে বাও মনে হয়, সোজা মনে হয়। মানে যেখানে হাইড্রোজেন কম সেখানেই হাইড্রোজেন যাবে। সেখানেই কি হাইড্রোজেন যাবে। এটাই তো যৌক্তিক হওয়ার কথা না? এটাই তো এটাই তো যৌক্তিক কথা। যেখানে হাইড্রোজেন নাই সেখানেই তো যাওয়া উচিত। তোমার কি মনে হয় এটাই হওয়া উচিত না? এটাই তো হওয়া উচিত। যেখানে হাইড্রোজেন নাই সেখানেই হাইড্রোজেন যাবে, এটাই হওয়া উচিত। এটাই খারাপ নিয়ম। আর এটা কিন্তু স্বাভাবিক টাইমে হয় না। স্বাভাবিক টাইমে এটা হয় না। এটার জন্য কন্ডিশন লাগে। খারাস কন্ডিশন দিছে একটা। কন্ডিশন কি? পার অক্সাইড থাকতে হবে। পার অক্সাইড, পার অক্সাইড, এটা অনেক ইম্পর্টেন্ট কথা। আগেরটাতে কিন্তু কোনো কন্ডিশন দেই নাই আমরা। এই যে মার্কনিকোভে ডাইরেক্ট বিক্রিয়া হয়ে গেছে, আমরা কোনো বাইরের কোনো প্রভাবক দেই নাই। দুইটা উৎপাদ নিছি, সংযোজন হইছে। তো এটা কি, মার্কনিকোভেরটা কি নরমাল প্রাকৃতিক ভাবে যেটা ওইটা, তুমি কোনো আলাদা কিছু দাও নাই। আর খারাসেরটাতে কি তুমি পার অক্সাইড দিছো। হ্যাঁ, প্রভাবক হিসাবে কি পার অক্সাইড দিছো, পার অক্সাইড দিছো। প্রভাবক হিসাবে কি পার অক্সাইড দিছো। আর তার কারণে কি হইছে, তার কারণে হইছে নরমালটা, মানে যেখানে হাইড্রোজেন কম সেখানেই হাইড্রোজেন যাবে, এই নরমাল ঘটনাটা ঘটছে। মানে এটা তো মানে আমাদের কাছে নরমাল না। আমরা তো এটা নরমাল চিন্তা করতেছি না। আমরাই তো এটা নরমাল চিন্তা করি যে যেখানে কম সেখানেই তো যাওয়ার কথা।
কিন্তু প্রকৃতির কাহিনী তো ওই যে উল্টা। হ্যাঁ, মার্কনিকোভেরটা তো উইটা হয়। তো প্রকৃতির নিয়মে খারাশেরটা কি বিপরীত। খারাশেরটা বিপরীত। তো এটার এক্সাম্পল সেম জিনিসই, ওই জিনিসই, আগেরটাই। আগেরটাই। নামটা তো কেটে গেল। আগেরটাই। আগেরটাই, জাস্ট পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাব। এবং তোমার পার অক্সাইড যে দিলা প্রবাহক হিসাবে ওইটা লিখতে হবে। পার অক্সাইড দিলা, এটা হইলো কি আর ও ও আর, আর ও ও আর। এটা এক ধরনের পার অক্সাইড, অ্যালকাইল পার অক্সাইড বলে। অ্যালকাইল পার অক্সাইড বলে। এই মানে দুই বিক্রিয়াতেই কি তুমি প্রবাহক হিসাবে দিলা, এই কারণে কি তীরের উপরে লিখছি কিন্তু, বুঝছো, এটা কিন্তু প্রভাবক। হ্যাঁ হ্যাঁ, প্রভাবক। আর তখন কি হয়ে যাব, তখন তোমার চেঞ্জ হয়ে যাব, পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যাব। ওয়ান ব্রোমো যেটা, ওইটা হইব 99% তখন। হ্যাঁ, 90 থেকে বাইরে যাব, 99। মানে এটা তো 10 ছিল আগে, 10 থেকে 99 হয়েছে। বিয়ার, বিয়ার সর্বডানে যখন ছিল, আগেরটাতে দেখো ভালো হয়। বিয়ার সর্বডানে যখন ছিল তখন কি ছিল, 10%। এই যে বিয়ার সর্বডানে যখন, তখন 10%। আর এখন কত, 99%। আর ওইটা নিচেরটা কত হইব তাহলে, 1%। এই পার্সেন্টেজ গুলা কিন্তু মনে রাখতে হইব, বুঝছো, এমসিকিউর জন্য। এগুলা মনে থাকবো আসলে, ইজি সংখ্যা তো। এক, একটা হলো 99, তাহলে ওইটা হলো 1%, আর একটা হলো 10 আর 90। তো আমরা যেটা দিলাম, সি, এই যে আর ও ও আর, এটা কি তোমার অ্যালকাইল পারঅক্সাইড। অ্যালকাইল পারঅক্সাইড। এটা আবার আলাদাভাবে লিখলাম কেন, কারণ পারঅক্সাইড জিনিসটা আসে, পারঅক্সাইড জিনিসটা যে কোথায় আছে, এটা অনেকে বুঝেই না। পইরা যায় ঠিকই চ্যাপ্টার, পরে বলে যে পারঅক্সাইড তো আমরা জীবনে চোখেই দেখিনি। এই চ্যাপ্টারেই কিন্তু পারঅক্সাইডের কথাটা আসছে। কোথায় এটা, এই যে খারাশেরটাতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা মিস করলে কিন্তু ভুল হইব। এটা কিন্তু মাস্ট লিখতেই হবে। এটা কিন্তু মাস্ট লিখতেই হবে, পারঅক্সাইডের কথা মাস্ট লিখতেই হবে। এটা বাধ্যতামূলক। আর এটা হয় কারাসের নিয়ম এইচবিআর এর বেলায় হয়। এইচবিআর এর বেলায় হয়, এইচসিএল, এইচআই, এগুলার বেলা হয় না। এগুলার বেলা হয় না, এইচবিআর এই হয়। এই তিনটা লাইন মার্ক করে রাখতে হইব তোমার। এই তিনটা লাইন, এই যে দেখো জেনে নাও, এই যে জেনে নাও, তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট মার্ক করে রাখো, মাস্ট লাগবে এটা। দেখছো দ্বিতীয় লাইনেই বলছে। তো মার্কনিকোভের নিয়ম মতে সংযোজন বিক্রিয়াটি কি, ইলেকট্রন আকর্ষী। মানে কি, এটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া। কিন্তু তোমার কারাসের নিয়মে,
কারাসের নিয়মে জৈব পারক্সাইড প্রভাবক নিছে, পারক্সাইড প্রভাবক নেওয়াতে ওইটা ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করে, বুঝছো? ফ্রি রেডিক্যাল হিসাবে যায়, যেমন উপরে ওই যে মেকানিজমটা দিছে, এটি দেখলেই বুঝবা। যে বিআর টুকরা হয়ে যায়, ফ্রি রেডিক্যাল হয়ে যায়। যে বিআর ডট মানে কি? ফ্রি রেডিক্যাল। এই বিআর ডট গুলা পরে আলা যোগ হয়, কারণ এটা তো স্বাভাবিক না। স্বাভাবিক হইলে তো মার্ক নিকোবেরটা। পরে কাজ শেষে আবার কি তোমার এই যে তো পারক্সাইড ফেরত আসে পরে আবার পারক্সাইড এবং ফ্রি রেডিক্যাল ওগুলা পুনরায় ব্যবহৃত। এগুলা তাহলে দেখবা, এটাও দেখবা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এটা ইজি, বুঝবা এটি? দেখো, দেখো এখানে এই যে ডাবল বন্ড আছে, যে ডাবল বন্ডটা ভেঙে যাবে। তো এই যে দেখো সালফিউরিক অ্যাসিডের দুই টুকরাই লাগছে, একটা হলো এইচ আর একটা কি ও এস ও থ্রি এইচ, এই দুইটা পাটায় লাগছে। তো একটা এইচ যায় এক কার্বনের কাছে, এই কার্বনের কাছে, আর ওই বান্দা আসে কি আরেক কার্বনের কাছে। দেখছো, এই যে একটা বান্দা আসছে এখানে, আর এইচটা আসছে কি এখানে। হ্যাঁ, ওই বান্দা কিন্তু পুরাটাই আসছে, এই যে বান্দা কিন্তু পুরাটাই আসছে, এই যে দেখছো ডান সাইডের কার্বনের সাথে বসে গেছে। আর এইচ যেটা আছিল, এইচ এইচ কিন্তু বাম সাইডের কার্বনের সাথে বসছে। পরে আবার পানি অ্যাড করছে, পরে ইথানল হয়ে গেছে। পানি অ্যাড করছে পরে এখানকার এই বান্দা, এই যে এই বান্দা, এই বান্দা কিন্তু সইরা গেছে, এই বান্দা সইরা গেছে। আর পানির থেকে একটা এইচ নিছে, ওই পানির থেকে একটা এইচ নিয়ে সালফুরিক অ্যাসিড হয়ে গেছে। আর পানির যে ওএইচটা বাদ ছিল, ওই ওএইচটা কিন্তু এখানে এসে পড়ছে, এখানে বসে পড়ছে। এই যে এখানে দেখছো ওএইচ এসে পড়লো। ইজি বিক্রিয়া একবারে, মানে এগুলা মানে দেখলেই বুঝে যায়, একটু মাথা কাটাইলেই। যদি তুমি রিল টিল দেখা ব্রেন ড্যামেজ করে দাও তাহলে বুঝবা না, আর যদি রিল টিল না দেখো তাহলে বুঝবা। এটা মুখস্থ করার কিছু আছে এই বিক্রিয়া? না না, এটা যদি তোমার ইথিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ইথিনের সাথে বা প্রোপিনের সাথে, মানে যে বান্দাই হোক একই তো ঘটনা। দেখো, এই বান্দা যায় এক কার্বনের কাছে, আর হাইড্রোজেন যে বান্দাটা আছে ওই যায় আরেক কার্বনের কাছে। তো কোন কার্বনের টাতে যায় যায় বসে, ওই যে যেখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডটা কি হয় খুলে, ডাবল বন্ডটা মানে খুইলা যায়, তাহলে দুইটা হাত খালি হয়, দুই কার্বনের দুইটা হাত খালি হয়, এক হাতে এক বান্দা আরেক হাতে আরেক বান্দা বসে পড়ে, শেষ কাহিনী। এটা মুখস্থ করার কিছু নাই তো। বিক্রিয়া পড়তে থাকলেই বা পইড়া লেখলেই হয়ে যায়, ম্যাথের মতো। আর এগুলা তো অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এই যে নিচেরটা, ওজনেরটা। কোনটা ইম্পর্টেন্ট তুমি তো দেখলেই বুঝবা। যেগুলাতে নাম আছে, স্পেশাল নাম আছে, ওগুলা কি ইম্পর্টেন্ট, যেমন এই ওজনেরটা ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু বেঞ্জিনেরটার মতোই, কিন্তু বেঞ্জিনের তেও ইজি এটা। বেঞ্জিনের মতোই কিন্তু বেঞ্জিন থেকে ইজি। এ পর্যন্তই পড়বা নাকি, নাকি ওজোনোলাইসিস পড়বা? তাহলে সালফিউরিক অ্যাসিড পর্যন্তই থাকুক, ওজোনোলাইসিস দিয়ে শুরু করুন তাহলে।
ওজোনোলাইসিসটা একটু দেখাই যাইব নেক্সট ক্লাসে। এটা দেখায় তারপরে নিচের গুলা আবার অত ইম্পর্টেন্ট না, ওগুলা দেখলেই পারবা। তারপর নিচে যাইতে থাকলে তোমার এখানে হেক্সামিনেরটা লাগবো, হেক্সামিন কি এটা লাগবো। তারপরে এইখানে দেখো অ্যালডোল ঘনীভবন আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো কিনেজারো বিক্রিয়া আছে, কিনেজারো বিক্রিয়া এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে এই যে SN1, এই যে SN1, তারপরে SN2, তারপর তোমার এগুলার তুলনা। তারপর তোমার দেখো এইখানে আছে অপসারণ বিক্রিয়া টপিক, এগুলাও একটু লাগবো। এখানে E1 বিক্রিয়া আছে, E1 E2, E1 আছে E2 আছে, এই যে E2 আছে এখানে। আর তারপর দেখো সাইজ এফ নিয়ম আছে। এই যে টপিক গুলা যেটি কইলাম না মাত্র, এগুলাই ইম্পর্টেন্ট। না, এগুলাই ইম্পর্টেন্ট যেগুলার এই যে স্পেশাল নাম আছে, SN1 SN2 E1 E2 সাইজ এফ, কিনেজারো, তারপর কি অ্যালডোল ঘনীভবন, এগুলার। হ্যাঁ, এগুলার যেগুলার স্পেশাল নাম আছে এগুলাই কি ইম্পর্টেন্ট। আর যেগুলা বংবাং বিক্রিয়া, যেগুলার তেমন নাম নাই, যেমন এই যে নিচে দেওয়া দেখো সমানুকরণ বিক্রিয়া দিছে, এটা জীবনে আসবো এখন? এটা স্কুলের টপিক, এটা জীবনেও আসবো না এখন। এটা তুমি সারাদিন মুখস্থ, ধরো 2 দিন লাগে এই বিক্রিয়া মুখস্থ করলা তুমি, তোমার অনেক কারেন্ট, কিন্তু লাভ আছে? এটা কোনো জায়গায় আইব না। কিন্তু কিন্তু 2 দিন লাগে যদি তুমি এটি পড়ো যেটি কইলাম, সাইজ এফ টাইজ এফ E1 SN1, তাহলে দেখবা যে আসছে কোনো না কোনো জায়গায়। তুমি টেস্ট পেপার খুললেই দেখবা আছে, ভর্তি পরীক্ষার বইটি খুললেও দেখবা আছে। আহ, বুঝছো? পড়ো তাহলে।